সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। এবং নিপা ভাইরাসে দুজনের মৃত্যু। দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত। ঢাকায় আক্রান্ত ৫, তথ্য আইসিডিডিআরবির। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জাল আহবিব। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের চলমান সংস্কারের প্রতি ইইউ এর পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইইউ কমিশনার। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জাল আহবিব। সাক্ষাতে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় লাহবিব ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। জানান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। বলেন সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাজ্জাল আহবিব। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ শুরু থেকেই উদারতার পরিচয় দিয়ে আসছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। Today, I'm pleased to announce a new aid package worth over 68 million euros in humanitarian aid. This package will support the Rohingya refugees in Bangladesh as well as in the broader region. I welcome the high-level conference proposed by the Chief Advisor Yunus. It is a timely opportunity to discuss how to best address this crisis. এছাড়াও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধে সরকারের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেন ইইউ কমিশনার। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকট পড়বে দেশে। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
শহীদদের নিয়ে কোনো রাজনীতি নয়, বরং শহীদ পরিবারের পাশে থাকা মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাবে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় আন্দোলনে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই শহীদদের আত্মত্যাগ বিনষ্ট হতে দেওয়া হবে না এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া জামায়াতে ইসলামী আজীবন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানান জামায়াতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত, আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। ৬ ফেব্রুয়ারির ঘটনা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবার বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। গত ২০ জানুয়ারি নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়। রিটে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন তার কোনো নীতিমালা নেই। কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেওয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করা হবে না। এটা ৪ সপ্তাহের রুল হিসেবে জারি হয়েছে।
ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সোমবার থেকেই কার্যকর। তবে বেঁধে দেওয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চাইছেন পরিবেশকরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোজার শুরুতে সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তির খবর। সোমবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের মাসের তুলনায় 28 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে 1450 টাকা। প্রতি 12 কেজিতে কমেছে এখানে 28 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1450। তবে সংবাদ সম্মেলনেই বিইআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এলপিজি পরিবেশকরা জানান, বিইআরসির আদেশ উপেক্ষা করে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়ছে বাজারে। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না। এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিইআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে কোম্পানি 1365 টাকায় পৌঁছে দেওয়ার কথা আমার গোডাউনে, সে জায়গায় আমি 1405 টাকা করে ডিও করে গাড়ি পাঠাইয়া নিজের গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল আনছি। আমার সাথে যদি গাড়ি ভাড়া যোগ করি, লেবার কস্ট যোগ করি, আমার 1450 টাকার মতো যাচ্ছে। বিইআরসি বলছে আমাকে 1450 টাকা বিক্রি করার জন্য। বটলার যারা আছে উৎপাদনকারী, তাদের সমস্যা আছে এবং তাদের সঙ্গে আমরা তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে বসবো আমরা। আপনারা আপনাদের সমিতিতে সময় নেন, বসেন আমার সঙ্গে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, গত সপ্তাহে আয়োজিত শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো দেখে আমরা তারপরে কমিশন বসবো, বসে আমরা বিবেচনা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভোগ্যপণ্যের দাম এক সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এই কথা বলেন উপদেষ্টা। 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা সহ বেশ কিছু শর্তে স্টারলিংককে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্টারলিংককে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। আবাসিকে খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। শুভখানের রিপোর্ট। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা প্রায় 7,000 স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 220 Mbps গতির ইন্টারনেট পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ এবং সবশেষ গেল 19 ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি 5 লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি 5.5% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি এবং নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন এবং আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্তও রাখছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা একটা গাইডলাইন প্রণয়ন করেছি, মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিই। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স।
স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম ৪১,৮৮০ টাকা থেকে ৭১,৮৮০ টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $120 বা প্রায় ১৪,৫০০ টাকা। বিপরীতে বর্তমানে মাত্র ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমরা যে পরিমাণে ভ্যাট দিচ্ছি, স্টারলিংকে সেই পরিমাণ ভ্যাট দিতে হবে। আমরা যেভাবে লক সার্ভার মেনটেন করছি, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি চাওয়া মাত্রই আমরা দিতে বাধ্য থাকি, স্টারলিংকের জন্য ঠিক সেম নীতিটা, পলিসিটা থাকা উচিত। বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশি এই স্ট্রেন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। সরকার পতনের পর গত 6 মাসে দেশে 10,310 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। এছাড়া বিদেশে থাকা 165 কোটি টাকার সম্পদও জব্দ করেছে সংস্থাটি। যদিও বিদেশের সম্পদ জব্দ বাস্তবে কতটুকু প্রতিফলন ঘটছে তা খতিয়ে দেখার আহ্বান বিশেষজ্ঞদের। বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক, একইভাবে ব্যাংক খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এসএলএম গ্রুপ কিংবা বিদেশে বিনিয়োগ থাকা বসুন্ধরা গ্রুপ, ইতোমধ্যে তাদের দেশে বিদেশে থাকা সম্পদ জব্দ করছে দুদক। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার পাশাপাশি আদালতের মাধ্যমে সম্পদ জব্দের নির্দেশনা পাচ্ছে দুদক। দুদকের তথ্য বলছে, গেল 6 মাসে 74টি আদেশে দেশে থাকা স্থাবর অস্থাবর 10,310 কোটি টাকা ও বিদেশে থাকা 165 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে খুলনা 6 আসনের সাবেক এমপি আখতারুজ্জামানের বিরুদ্ধে 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির 59 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও। কাতোয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ আদৌ বাস্তবায়ন হচ্ছে কিনা খতিয়ে দেখা উচিত। সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয় এবং তারপরে সেই সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেইটা কার্যকর করলো কিনা সেটাও দেখবার বিষয় থাকে। এদিকে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার উত্তরায় একটি ফ্ল্যাট জব্দ এবং 9টি ব্যাংকের অ্যাকাউন্টে 3 কোটি 9 লাখ টাকা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠক বসছে কলকাতায়। বুধবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর ন্যায্য পানির দাবির পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়নের কথা জানানো হবে। বৈঠকের আগে মঙ্গলবার বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করবেন। ফারাক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশই নতুন করে চলমান বাস্তবতা যাচাই করতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তা ধরলা সহ অভিন্ন 54টি নদীর ন্যায্য পানির দাবি জানাবে বাংলাদেশের প্রতিনিধি দল বলে আভাস পাওয়া যাচ্ছে। কলকাতায় দুদিনের বৈঠকে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরেজমিনে ফারাক্কার বাঁধ পরিদর্শন করবেন। বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে ফারাক্কা পৌঁছেছেন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের পানি সম্পদ বিষয়ক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বাঁধ এলাকায় উপস্থিত থাকবেন।
বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন ফারাক্কার স্থানীয় বিধায়কও। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই ভালো। এই ব্যারেজ হওয়াতে উত্তরবঙ্গর সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের একটা মেলবন্ধন হয়েছে, তার জন্য মানুষ উপকৃত হয়েছে। ড্রেজিংটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা আমাদের মূল দাবি থাকবে। 30 বছরের এই চুক্তি সম্পাদিত হয়েছিল 1996 সালের 12 ডিসেম্বর। চুক্তির নিয়ম অনুসারে এই মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের 109টি গেট দিয়েই কিন্তু দুই দেশের মধ্যে এই গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে, যা শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জার্মানিতে আবারও গাড়ি হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির মানহাইম শহরে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। ঘটনার পরপরই হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জার্মানির মিউনিখে গাড়ি হামলার 3 সপ্তাহ যেতে না যেতেই আবারও গাড়ি সাধারণ মানুষের উপর তুলে দেওয়ার ঘটনা ঘটেছে দেশটির বাডেন-ভিউর্টেনবার্গ অঙ্গরাজ্যের মানহাইমে। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন পথচারী। ঘটনার পরপরই শহর জুড়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন গাড়ির চালককে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনতা ও মানহাইম পুলিশ জানায়, শহরের ফ্রেডরিশ রিং সড়ক হয়ে হাউপ্ট আইনকাউফস্ট্রাসে বা সড়কের প্যারাডে প্লাসে থাকা সাধারণ পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেয়। এতে চাপা পড়েন অনেকে, গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অঙ্গরাজ্যটির মিনিস্টার প্রেসিডেন্ট টমাস ট্রেবল জানান, হামলায় জড়িত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত 40 বছর বয়সী জার্মান নাগরিক, প্রতিবেশী অঙ্গরাজ্য রাইনল্যান্ড ফালসের অধিবাসীও বলে জানান তারা। গ্রেফতারের পর আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও দেশটির নতুন নির্বাচিত সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। সাম্প্রতিক সময়ে জার্মানি জুড়ে অতর্কিতে হামলার ঘটনা বেড়েছে অনেকখানি। এসব হামলার ঘটনায় হতাহতের সংখ্যাও কম নয়। আর কত নিরপরাধ ও নিরীহ মানুষের প্রাণ গেলে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনীতিকরা সত্যিকার অর্থে কার্যকরী পদক্ষেপ নেবে, এমন প্রশ্ন জার্মানির সাধারণ নাগরিকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সিটি কাউন্সিলর নির্বাচনের তোড়জোড় চলছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। শুরু হয়েছে জমজমাট প্রচারণা। বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও আছেন এই ভোট যুদ্ধে। ফিনল্যান্ড থেকে আরো জানাচ্ছেন মহিউদ্দিন মধু। পৃথিবীর সবচেয়ে সুখী ও ইউরোপের সমৃদ্ধ দেশ ফিনল্যান্ড। 13 এপ্রিল দেশটিতে সিটি কাউন্সিলর নির্বাচন। পুরোদমে চলছে প্রচারণা। এই ভোট যুদ্ধে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 8 জন। অভিবাসী বান্ধব দল এসডিবি থেকে এসপো শহরের মনোনয়ন পেয়েছেন মিয়াজ নজরুল ইসলাম। ফিনল্যান্ড বসবাসের দীর্ঘ 1.5 দশকের পরিচিতির কারণে মিলছে ইতিবাচক সাড়া। ফিনিশদের মাঝেও বেশ আগ্রহের কেন্দ্রে আছেন এই বাংলাদেশি রাজনীতিবিদ। এছাড়া দলের অভিবাসী বান্ধব নীতি আগাম জয়ের বার্তা দিচ্ছে তাকে। বুলিং বেশ ভালো পরিমাণে আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এরপরে আমরা কাজ করব আমাদের স্কুল এবং ডে কেয়ারগুলোতে যাতে হালাল খাবারের ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা কাজ করবো। সেটা আমাদের মিউনিসিপ্যালিটি এইসব হালাল খাবারের ব্যবস্থা করবে, সুতরাং হালাল খাবারের ব্যবস্থা করা সেটা তাদের দায়িত্ব, সেটা নিয়ে আমরা কাজ করছি। গ্রিন পার্টির হয়ে হেলসিঙ্কি থেকে লড়ছেন ডক্টর মুজিবুর দফতরি। নিজ কমিউনিটির স্বার্থে সর্বোচ্চ সেবাদানের আগ্রহ এই বাংলাদেশির। এদিকে ক্ষমতাসীন দল কোকোবস থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে মনোনয়ন পেয়েছেন তাসলিমা জামান। তিনি লড়বেন হেলসিঙ্কি থেকে। যেহেতু আমরা রাজনৈতিকভাবে সংগঠিত না, সুতরাং আমরা ওই সুবিধাটা তেমন পাই না। আমি মনে করি যে আমি নির্বাচিত হলে হেলসিঙ্কি সিটি কাউন্সিলে আমি বাংলাদেশি সহ সকল ইমিগ্রেন্টদের অধিকার নিয়ে, দাবি দেওয়া নিয়ে কাজ করব। আমি অবশ্যই কমিউনিটির সাথে যা যা করার প্রয়োজন এখন পর্যন্ত করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। এর আগে কেরাভার শহর থেকে টানা 2 বার কাউন্সিলর নির্বাচিত হন প্রবাসী বাংলাদেশি শামসুল আলম, আর একবার কাউন্সিলর ছিলেন তরুণ হিজ্জাতুল আলম। ফিনল্যান্ডের একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে আছি। এই রাজপথে কোনো মিছিল, মিটিং, সমাবেশ, ব্যানার, ফেস্টুন কোনো কিছুই নেই। তবে বাংলাদেশের প্রার্থী যারা হয়েছেন তারা অনলাইনে কার্যক্রম চালাচ্ছেন এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে প্রচারণা চালাচ্ছেন। উৎসবের আমেজ বয়ে যাচ্ছে সেখানে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড।
রমজান মাস আসলে বাংলাদেশে যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে কুয়েতের চিত্র ভিন্ন। বিভিন্ন মার্কেটে হিড়িক পড়ে যায় মূল্য ছাড়ের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। পবিত্র রমজান মাসে কুয়েতের বিভিন্ন মার্কেটে পড়ে যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের হিড়িক। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, ফল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ ছাড় দিয়ে থাকেন ব্যবসায়ীরা। এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। ব্যবসায় টিকে থাকতে বিভিন্ন মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে তারাও বিশেষ ছাড় দিয়ে থাকেন রমজান মাসে। প্রবাসী ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ ব্যবসায়ী নেতারা। সরকারি, বেসরকারি, প্রাইভেট সেক্টর সবখানি মূল্য ছাড়ের একটা হিড়িক পড়ে যায়। তার সাথে আমরাও বাইরে না। আমি এখানে আহ্বান করব, এই দেশের আইন কানুন মেনে চলি এবং এই দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলি, তাহলে আমরা ব্যবসায় সাকসেস হব। কেউ যাতে কোনো পণ্যের দাম ইচ্ছেমতো বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেওয়া হয় দেশটিতে। কুয়েতে ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন। অতিরিক্ত মূল্য কিংবা খারাপ পণ্য বিক্রি হচ্ছে কিনা সার্বক্ষণিক তদারকি করছেন। আইন অমান্যকারীকে জেলসহ মোটা অঙ্কের জরিমানা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আইন অমান্য করলে প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও ফাইনালের টিকিট পাওয়ার আশা অজিতের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওই আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ। আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোখ করেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত কোহলিরা। আবারও সামনে মাইটি অজিস, মঞ্চটা সেমিফাইনাল। তবে সিনারিও একেবারে আলাদা। কন্ডিশনের বিরাট সুবিধা পাচ্ছে ভারত। কেবল এক ভেন্যুতে খেলায় অভ্যস্ত হয়ে গেছে উইকেটের আচরণের সঙ্গে। গেম প্ল্যান হচ্ছে নিখুঁত, ভ্রমণ ক্লান্তি নেই, দল একদম তরতাজা। লাক্সারিয়াস সিটিতে খোশ মেজাজে মেন ইন ব্লু। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠেছে তাদের হোম ভেন্যু। সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না। 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে। তবে অস্ট্রেলিয়া দলের দম ফেলার ফুরসত নেই। ভারতীয়দের মতো আরাম আয়েশে সময় কাটাতে পারছে না তারা। সেমিফাইনালের প্রতিপক্ষ তারিখ চূড়ান্ত হওয়ার আগেই পাকিস্তান থেকে আমিরাতে ট্রাভেল করতে হয়েছে তাদের। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আবার পাকিস্তানে ফিরে যেতে হতো তাদের। সেটা করতে হচ্ছে না, হাফ ছেড়ে বেঁচেছে অজিরা। হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ প্র্যাকটিস সেশনে গেম প্ল্যান আর 11 সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। তার স্কোয়াডে শনির দশা। কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, মার্শরা নেই আগেই। সেমির আগে ইনজুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে। দুবাইয়ের পিচের হিসেবে এই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিশকে। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে দুবাইয়ের স্লো পিচে কুলদীপ, বরুণ, জাদেজা, অক্ষর 4 স্পিনারকে সামলানোটা বেশ চ্যালেঞ্জিং হবে স্মিথের দলের জন্য। তবে ইন্ডিয়ানদের মাথা ব্যথার বড় কারণ হেড ও ম্যাক্সওয়েল। মেন ইন ব্লুর বিপক্ষে সবসময়ই দুর্দান্ত এ দুই বিধ্বংসী ব্যাটার। 2011-র পর ওয়ানডে ফরম্যাটের আইসিসি ইভেন্টে 4 ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত, যার মধ্যে বড় 2 ম্যাচ অর্থাৎ 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং 23 বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। মনে যন্ত্রণা নিয়ে সেই হিসেব মাথায় রাখছে শত কোটি ইন্ডিয়ান। নিশ্চয়ই ব্লকবাস্টার এই ম্যাচে উপচে পড়া ভিড় থাকবে এই স্পোর্টস সিটিতে। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অভাব টের পাওয়া গেছে স্পষ্টভাবে। ভারতের সাবেক ক্রিকেটার শান্তা কুমারান শ্রীশান্তের মতে এখনও টাইগারদের ম্যাচ জয়ের নায়ক হওয়ার সামর্থ্য আছে সাকিবের। টাইগার পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেন তিনি। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীশান্তকে দেখে ভক্তদের ভিড়। ফিক্সিং সহ নানা বিতর্কে জর্জরিত সাবেক ভারতীয় পেসারের জনপ্রিয়তা আছে এখনও। খেলোয়াড়ি ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে তার বোলিং পারফরম্যান্স ছিল আলোচিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে শ্রীশান্তের ভবিষ্যৎবাণী অজিদের উড়িয়ে দেবে ইন্ডিয়া। Australia is just another team and we have defeated Australia so many times. Even I was a part of 2007 World Cup. দল ভালো করলে বড় গলায় কথা মানায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা উল্টো। যে দল এক ম্যাচও জিততে পারেনি তারাই শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশ্ব ক্রিকেটে হাসির পাত্র হয়ে ওঠা দলটাকে নিয়ে সম্ভবত খুব একটা ভাবেও না অন্যরা। সুনীল গাভাস্কারের কাছে অফ এয়ারে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মশকরা করে বলেছিলেন কংগ্রাচুলেশনস। আর শ্রীশান্ত দলের হেড কোচের নাম আফগানিস্তানের কোচের সঙ্গে মিলিয়ে ফেললেন। Jonathan Trott makes, the coach makes, the players should follow and I'm sure Bangladesh is in good hands. আফগানরা যেভাবে খেলছে তাতে ট্রট বাহবা পাবেনি। ইংলিশ কোচের প্ল্যান মাঠে এক্সিকিউট করছেন ক্রিকেটাররা, দায়িত্বশীল পারফরমেন্স উপহার দিচ্ছেন অভিজ্ঞরা। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। মুশফিক ফর্মে নেই অনেকদিন, গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে না পারায় সমালোচিত মাহমুদুল্লাহ। সিনিয়রদের ন্যাশনাল টিমে ক্যারি করার যৌক্তিকতা প্রসঙ্গে প্রশ্ন করলে সবকিছু কোচ টিম ম্যানেজমেন্টের প্ল্যান বলে এড়িয়ে যান শ্রীশান্ত। তবে সাকিব আল হাসানকে নিয়ে আলাদা উত্তর তার। আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন শ্রীশান্ত। সে সময় দলটার অধিনায়ক ছিলেন সাকিব। বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিং এর শীর্ষে ছিল দীর্ঘ সময়। আবার যদি সে খেলার সুযোগ পায় বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবে। গেল কয়েক বছরে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের নিয়ে গড়া টাইগার পেস ইউনিটেরও প্রশংসা করেন এক্স ইন্ডিয়ান ফাস্ট বোলার। তারা অনেক ভালো করছে। ভারত বাদে অন্য দলের বিপক্ষে সবসময় ভালো করুক এই শুভকামনা রইল। শ্রীশান্তের মতো অনেকে সম্প্রতি বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই সাদামাটা ছিল তাদের পারফরম্যান্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রমাণ করেই 2027 ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় আসতে হবে মুশফিক মাহমুদুল্লাহকে। তবে সে পর্যন্ত দুই সিনিয়র ক্রিকেটারকে বিসিবি টানবে কিনা সে ব্যাপারে আরও আলোচনা করতে হবে বলে জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্স প্রত্যাশা পূরণ না করলেও কোচিং স্টাফদের ওপর সন্তুষ্ট বিসিবি। বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। অনুমোদন পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। I think they have to prove কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, it's not going to be very easy. শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা আসরের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স। গুঞ্জন ছিল এটাই তাদের শেষ মেগা আসর, তবে তাদের পক্ষ থেকে আসেনি কোনো বার্তা। এবার বিসিবি তাদের সঙ্গে বসবে আলোচনায়। আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফরম্যাট নিয়ে সেটা নিয়ে এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না। সরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও ফিল সিমন্সের ওপর বেজায় খুশি বিসিবি। স্পিন কোচ মুশতাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও দিয়েছেন বোর্ডের আস্থার প্রতিদান। 2027 সাল পর্যন্ত বাড়তে যাচ্ছে তাদের চুক্তির মেয়াদ। সঙ্গে ভালো মানের ফিল্ডিং কোচের সন্ধানে বিসিবি। আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। বিসিবির 18তম সভায় নির্মাণাধীন 1000 কোটি টাকার শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়েও সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর পর পরিবর্তন হয়েছে এই স্টেডিয়ামের নামও। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। অনুমোদন হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও কিছু পরিবর্তন আনায় আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড। ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন দুটোই বেড়েছে নতুন চুক্তিতে। বিশেষ করে টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা পাবেন বেশি বেতন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামান পার্ক লাহোরের ঐতিহ্যবাহী এক আবাসিক এলাকা।
তবে এই জায়গাটির গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে যখন জানবেন এখানেই বড় হয়েছেন পাকিস্তান ক্রিকেটের অবিসংবাদিত নেতা ইমরান খান। জামান পার্কের এই পুরো অংশ জুড়ে ৩ পুরুষ ধরে বাস করছেন ইমরান ও তার পরিবারের সদস্যরা। এখান থেকে তেহরিকে ইনসাফের কার্যক্রমও চালাতেন ইমরান। এই জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতারও হন তিনি। ইমরান খানের স্মৃতি বিজড়িত জামান পার্ক ঘুরে দেখছেন নিয়ন মুহাইমিন। লাহোরের আবহাওয়ার কোনো ঠিক নেই, এই রোদ তো এই বৃষ্টি, এর মাঝেই গন্তব্য লাহোরের এক বিখ্যাত স্থানে। সাধারণত অপরিচিত শহরে কোথাও যেতে গুগল ম্যাপের সাহায্য লাগলেও এখানে যেতে প্রয়োজন হলো না কিছুই। জামান পার্কের কথা বলতেই অটো আর কোনো প্রশ্ন না করে সোজা চলতে লাগলো মল রোডের দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত জামান পার্কে, লাহোরের ঐতিহাসিক এক আবাসিক এলাকায়। একসময় হিন্দু জনবসতি সুন্দরদাস পার্ক এখন পাকিস্তান রাজনীতির পরিচায়ক। এখান থেকেই শুরু ছোট্ট ইমরানের পথ চলা। এখানে খেলেই তিনি বড় হয়েছেন পাকিস্তান ক্রিকেটের দ্য গ্রেট ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিকে ইনসাফের চেয়ারম্যান। দর্শক চলুন ঘুরে আসি দ্য গ্রেট ইমরান খানের স্মৃতি বিজড়িত জামান পার্ক। ছোট্ট সরু গলি ধরে এগিয়ে যেতেই চোখে পড়বে ছোট ছোট সব দোতলা বাড়ি, ঠিক তার মাঝে সবুজ মাঠ, বিখ্যাত জামান পার্ক ফিল্ড, যেখানে খেলেই বড় হয়েছেন ইমরান খান, মাজিদ খান, বাজিদ খান সহ পাকিস্তানের প্রথম শ্রেণীর কয়েক জেনারেশন ক্রিকেটার। এই জামান পার্কের উৎপত্তি 1940-এ। ব্রিটিশ ইন্ডিয়ার শাসন আমলে পাঞ্জাবের পোস্টমাস্টার ছিলেন খান বাহাদুর মোহাম্মদ জামান খান। রায় বাহাদুর সুন্দর দাস সুরি পরিবারের কাছ থেকে এই জায়গাটা বুঝে নিয়েছিলেন জামান খান। এরপর জালান্দার থেকে এখানে তিনি নিয়ে আসেন তার 3 বোন ইকবাল বানু, নাইমা খানম এবং শওকত খানমকে, যারা ছিলেন জাভেদ বুর্কি, মাজিদ খান এবং ইমরান খানের মা। সেই থেকে লাহোরের এই আবাসিক এলাকা পরিণত হয় পাঠান বাড়িতে। এখানেই বসবাস শুরু করেন ইমরান এবং মাজিদ খানের পরিবার। এই মাঠে খেলেই বড় হন তারা, নেতৃত্ব দেন পাকিস্তান ক্রিকেট দল। পরবর্তীতে এই পরিবারের আরো সদস্যরা এসে যোগ দেন জামান পার্কে। তৈরি হয় আজকের আবাসিক এলাকা, যার পুরোটাই ইমরান খানের পরিবারের সদস্যদের বসবাস। ইতিহাসকে পেছনে রেখে এবার সামনের দিকে এগিয়ে চলা। ছোট্ট ছোট্ট বাড়ির ভেতর বাইরে আভিজাত্যের নিদর্শন ঠিকরে পড়ছে। ইমরান খানের বাড়ির সামনে যাওয়ার আগেই চোখে পড়ল লাল ইটের এক বাউন্ডারি দেয়ালের। খোঁজ নিয়ে জানা গেল এটাই গ্রেট মাজিদ খানের বাড়ি। সাধারণত ইসলামাবাদেই থাকেন তিনি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ম্যাচ দেখতে এসেছিলেন এবার কয়েকদিনের জন্য। একটু এগোতেই দেখা গেল ব্যারিকেডে আটকানো, নিরাপত্তার চাদরে ঢাকা একটি বাড়ি। কথা বলে বুঝলাম এটাই ইমরান খানের বসতি। এখানেই কেটেছে তার শৈশব, যৌবনের ক্রিকেটের উদ্দাম দিনগুলো। এখান থেকেই তিনি হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আবার এখান থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তেহরিকে ইনসাফের চেয়ারম্যান দ্য গ্রেট কিংবদন্তি ইমরান খানকে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।